পেতে অ্যাটেনশন করতে চাই না। আমি যেমন চাপে ছিলাম, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার আরও 10 জন 20 জন শিক্ষার্থী বন্ধুবান্ধব ভাইরা সেম চাপে ছিল। হয়তো গণ অভ্যুত্থান সফল না হলে আপনারা আমাকে এখানে এইভাবে পাইতেন না, অনেককেই পাইতেন না। তো ওই সব বিষয়ে নির্যাতন বা ওই সকল চাপের কথা বলে সিম্প্যাথি অ্যাটেনশন করতে চাই না। যেটা দরকার এই মুহূর্তে প্রবলেম নিয়ে গবেষণা, সলিউশন বের করা, সেই সলিউশনগুলো নীতি নির্ধারকদেরকে দেয়া, সবার সামনে ক্লিয়ার কনসেপ্ট থাকা যে বাংলাদেশের কোন সেক্টরে কী প্রবলেম, এই প্রবলেমের সলিউশন কী। সবাই যখন আমরা এটা জানতে পারবো, দেশ সামনের দিকে আগাবে, নতুন করে আমরা সবাই একটা সুন্দর শান্তির বাংলাদেশ পাব। পূর্ণাঙ্গ অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত পরিপূর্ণ গবেষণার মাধ্যমে প্রপার সংস্কার করে সুন্দর স্থিতিশীল পরিবেশে একটি সুন্দর নির্বাচন দেওয়া এবং একটি সুন্দর, আমি জীবনে ভোট দিতে পারি নাই, আমি কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করতেছি যে সেই দিন আমরা সেদিন ভোট দিতে যাব। তবে সেটাই সুন্দর, যত দ্রুত সম্ভব প্রপার গবেষণা করে, যাতে টাইম কিলিং না হয়। দেখা গেল প্রপার গবেষণা ছাড়া র্যান্ডম পদক্ষেপ নিলে কিছু টাইম নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ টাইম যেতে পারে, ড্যামেজ টাইমও যেতে না যায়। পরিপূর্ণ সুন্দর একটা নির্বাচনের লক্ষ্যে প্রপার প্ল্যানিং করা, এক্সিকিউশন করে দ্রুত নির্বাচন দেয়া। এখন শেষ প্রশ্ন, সামনে কোনো গানের প্ল্যান রয়েছে কিনা? এই মুহূর্তে আসলে আমি যতক্ষণ আপনার সামনে গবেষণা নিয়ে কথা বললাম, আমি এই মুহূর্তে এই গবেষণা কাজের ভিতরেই ডুবে আছি। আমি আমার নিজের জায়গা থেকে আমার আশেপাশে যতটুকু সামর্থ্য আমার আছে সবাইকে নিয়ে এই যে বাংলাদেশের মাইক্রো সেক্টরে কী কী প্রবলেম আছে, এই প্রবলেমগুলো নিয়ে গবেষণা করতে চেষ্টা করতেছি। কিছুদিন পর আমার একটা বই আসবে, যে বইতে হচ্ছে আমি করোনার সময় থেকে লেখা শুরু করেছি। বইটির নাম দিয়েছি নতুন বাংলাদেশের যত সমস্যা ও সমাধান। এই বইটিতে আমি একদম বেসিক আলোচনা করেছি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, অর্থনীতিতে, জলবায়ু পরিবেশে, স্বাস্থ্য সুরক্ষায়, এই যে আদিবাসী সমস্যা, রাজনৈতিক দলগুলোর সংস্কার, তারপর হচ্ছে পথশিশু সমস্যা সহকারে এই যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো, মন্ত্রণালয়গুলো, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, এই যে মন্ত্রণালয়গুলোর ভেতরে কী কী প্রবলেম রয়েছে একদম বেসিক আলোচনা করেছি। এবং সেই সমস্যাগুলোর সমাধান কী, সেই সমস্যাগুলোর সমাধান নিয়েও আমি বেসিক আলোচনা করেছি। তবে আমার এই বই এটা হয়তো একটা বেসিক বই হতে পারে, আরও বড় গবেষণা দরকার প্রত্যেকটা সেক্টরে। সেই গবেষণাগুলোর কর্মকাণ্ড নিয়েই আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি একা করলে হবে না। এখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হইতে হবে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সামগ্রিক অংশগ্রহণ হইতে হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যারা গবেষণা কাজ পরিচালনা করেন, সবাই মিলে সামগ্রিকভাবে যখন আমরা গবেষণা বেসড অ্যাক্টিভিজমে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সমস্যা আসবে, সমাধানও আসবে, রিচার্জ হবে, সমাধান হবে। আমি যখন ফেনীতে ছিলাম ত্রাণ বিতরণ করার সময়, তো তখন আমি দেখছিলাম যে ঢাকাতে প্রচুর ত্রাণ এবং ফেনীতে ত্রাণ নাই, সেখানে খাবার নাই। তারপরে ঢাকায় আসার পরে আমি দেখেছি ত্রাণ কার্যক্রম কীভাবে পরিচালিত হয়েছে। তো এইখানে প্রপার ম্যানেজমেন্ট, যেটা বললাম, প্রপার ম্যানেজমেন্টের অভাব এখানেও ছিল। কিভাবে ত্রাণ কার্য আমাদের উত্তোলন করতে হবে, সেখানে গুগল শিটে আমি ইন করব, আবার ইন করার পর সেটা আউটপুট করব, কিভাবে আমি ডিস্ট্রিবিউট করব, টাকা আসলে সে টাকা কোথায় যাবে, এই যে টোটাল সুস্থ একটা পরিকল্পনা, সেটার অভাবের কারণেই এই যে আমরা প্রশ্ন করতে পারতেছি ত্রাণের টাকা এখনও ব্যাংকে কেন। আমারও ভালো লাগতেছে এই কথা বলতে পেরে যে ত্রাণের টাকা ব্যাংকে কেন। হয়তো এই ত্রাণের টাকা যদি আমি বলতে পারি, যদি ছাত্রলীগের ত্রাণের টাকা করতো, এখন যদি ছাত্রলীগ থাকতো এই কোশ্চেন করতে পারতাম না, ত্রাণের টাকা কই। তো কোশ্চেনটা করতে পেরে আমি আনন্দিত এবং আসলে জানতে চাই ত্রাণের টাকা কেন এখনও ব্যাংকে, বা পরিকল্পনা কি, দ্রুত প্রকাশ করা উচিত। একই সাথে এইভাবে এই যে আমরা যেমন সবাই মিলে প্রশ্নবিদ্ধ করতেছি, আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রশ্নবিদ্ধ করতে হবে। যেখানে আমরা দেখব যে এইখানে স্বচ্ছতার অভাব রয়েছে, আমরা প্রশ্ন করব। আমাদের বাক স্বাধীনতা চর্চা করতে হবে। আমরা যদি বাক স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মীকে দেখেছি গত 15 বছর শত সাংবাদিক ভাইদের সাথে আমার আড্ডা হয়েছে এবং আমরা দেখেছি তারা সংবাদ একরকম করে দেয়, প্রকাশিত হয় অন্যভাবে, এক শিরোনামে সংবাদ দেয়, প্রকাশিত হয় অন্য শিরোনামে, সংবাদ প্রকাশ হয় না। এই যে গণমাধ্যমের স্বাধীনতা, এইগুলো নিয়েও আমাদের প্রপার রিচার্জ দরকার এবং এই স্বাধীনতা আমাদের নিশ্চিত করা দরকার। গণমাধ্যম কর্মীদের অনেক সমস্যা, প্রুফ আমাদের এখানে যে গুজব সত্য না মিথ্যা, এটা চেক করার জন্য আমি দেখলাম কোনো অ্যাপ নাই, কোনো ট্রু ফ্যাক্টর অথেন্টিক বা কোনো ওইটা অথরাইজড কোনো অ্যাপ নাই। অথচ উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশে গণমাধ্যম কর্মীদের গুজব এড়ানোর জন্য, সত্য মিথ্যা নির্ণয়ের জন্য অ্যাপ রয়েছে। এটা কী বলে, ট্রু ফ্যাক্টর চেক অ্যাপ না কি একটা বলে, সেই অ্যাপ রয়েছে, রিউমার স্ক্যান অ্যাপ রয়েছে। এই যে অ্যাপগুলো তৈরি করার মাধ্যমে এইখানে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমাদের রক্ষা করতে হবে এবং আমি মনে করি এটা প্র্যাকটিসেই রক্ষা হয়। আমরা যদি প্র্যাকটিস করি অবশ্যই রক্ষা হবে।